বঙ্গভঙ্গের ওপর লেখা শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস পরিণীতা গল্পের ওপর আমাদের আজকের ওয়েব সিরিজটি। বিচ্ছেদের 4 বছর পর হঠাৎ করে স্টেশনের ওয়েটিং রুমে আবারও দেখা হয় ললিতা এবং শেখরের। বহু পুরনো স্মৃতি ভেসে ওঠে তাদের চোখে। বঙ্গভঙ্গের সময় তারা দুজন একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। তবে ললিতা গরিব ঘরের হওয়ায় শেখরের বাবা কখনোই তাদের এই সম্পর্ক মেনে নিতে চায়নি এবং একটা সময় শেখরও ললিতাকে ভুল বুঝে দূরে চলে যায়। ললিতাকে এখন অন্য কারোর স্ত্রী। কোন ভুল বোঝাবুঝির কারণে তাদের বিচ্ছেদ হয়েছিল? এরপর কি হবে? তারা কি তাদের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে এবং সমস্ত রাগ অভিমান দূরে ঠেলে দিয়ে একে অপরকে কাছে টেনে নেবে? তাদের এই ভালোবাসা কি আদৌ পূর্ণতা পাবে? এই সবকিছুই জানবো আমাদের আজকের গল্পে। তো চলুন দেরি না করে শুরু করে দেওয়া যাক। গল্পের শুরুতে আমরা 1908 সালের মুঙ্গেরের দৃশ্য দেখি, আর এখানে আমাদের গল্পের মেইন লিড শেখরকে দেখি। শেখর বর্তমানে একজন উকিল। স্বাধীনতার আগের এক বৃষ্টির দিনে শেখর মুঙ্গের স্টেশনে পৌঁছায়। তার উদ্দেশ্য ছিল দারভাঙায় যাওয়ার, কিন্তু স্টেশনে গিয়েই শেখর স্টেশন মাস্টারের কাছে জানতে পারে যে দুপুরের ট্রেনটি ক্যান্সেল হয়ে গেছে এবং পরবর্তী ট্রেন রাত 8:30টায়। আর এটা শুনে শেখরের একটু মন খারাপ হয়ে যায়। আর এতক্ষণ ওয়েট করার জন্য সে ওয়েটিং রুমটা কোন দিকে তার খোঁজ করে, কিন্তু স্টেশন মাস্টার তাকে জানায় যে ওয়েটিং রুমে বসা যাবে না, কারণ ওয়েটিং রুমের ছাদ ভেঙে পড়েছে। তাহলে কি শেখর এই দুপুর থেকে রাত অবধি সিঁড়িতে বসে কাটাবে? তখন স্টেশন মাস্টার একটা বুদ্ধি দেয়। তিনি বলেন, লেডিস ওয়েটিং রুমে তো কেউ নেই, আর মনে হয় না এর ঝড় বৃষ্টির দিনে কেউ মহিলাদেরকে নিয়ে ট্রাভেল করবে। শেখর আর কি করবে? সে তখন লেডিস ওয়েটিং রুমেই যায়। এরপর স্টেশন মাস্টারের সাথে শেখরের কথা হচ্ছিল। স্টেশন মাস্টার বলে, আজকাল শুনছি মেয়েরাও নাকি পড়ালেখা করে। কি দিনকাল এলো বলুন তো? মেয়েরা থাকবে ঘরের ভিতর, পড়াশোনা করতে হবে কেন? তখন শেখর বলে, ভালোই তো হয়েছে, সবারই তো অধিকার আছে পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার। এবং এখানে স্টেশন মাস্টার এবং শেখরের কথোপকথন থেকে আমরা বুঝতে পারি স্টেশন মাস্টার আসলে এখনো মেয়েদের স্বাধীনতা, তাদের নিজস্ব জীবিকা গ্রহণ এবং স্বনির্ভর হওয়ার ব্যাপারটা মেনে নিতে পারেনি। অন্যদিকে শেখর অনেক উন্নত মন মানসিকতার। তার কাছে মেয়েদের একটা সম্মান আছে, যেটা ওই সময়কার দিনে খুব কমই দেখা যেত। এরপর আমাদেরকে 1908 সালের ঘটনা দেখানো হয়। স্বাধীনতার পূর্ববর্তী সময়ে সমাজের নারীদের অবস্থানের পরিবর্তন অনেকেই মেনে নিতে অসুবিধা হচ্ছিল। এরপর আমাদেরকে গল্পের নায়িকা ললিতাকে দেখানো হয়। সে ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। তখন দিনু নামের একজন ললিতাকে এসে বলে, দিদি, গিরিন এসেছে, আপনার সাথে কথা বলতে চায়। এরপর দেখা যায় ললিতা গিরিনের সাথে কথা বলছে। গিরিন তাকে বলে কলকাতা থেকে তার এসেছে। ললিতার মামিমার শরীর অনেক অসুস্থ এবং ললিতাকে এখনই ডেকে পাঠানো হয়েছে। ললিতা বলে যে সে এখনই রওনা দিবে, কিন্তু গিরিনের কিছু কাজ থাকার কারণে সে যেতে পারবে না জানিয়ে দেয়। তখন ললিতা সিদ্ধান্ত নেয় যে সে একাই যাবে। গিরিন বলে, একাই যেতে পারবে? ললিতা বলে, হ্যাঁ আমি পারবো, কোনো অসুবিধা হবে না। তখন গিরিন বলে, দিনুকে নিয়ে যাও সাথে। ললিতা তখন জানায় যে দিনুর বউ অসুস্থ, তাই দিনুকে এখন এখান থেকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি চিন্তা করো না, আমি একাই যেতে পারবো, দেখো কোনো অসুবিধাই হবে না। তখন দিনু তাকে বলে, ঠিক আছে, তাহলে সাবধানে যেও। ললিতাও তাকে জানায়, হ্যাঁ তুমিও ভালো থেকো। অন্যদিকে আমরা শেখরকে দেখি স্টেশনের বাইরে আনমনে পায়চারি করছে, আর তখনই তার ললিতার কথা মনে পড়ে। তখন সময়টা ছিল 1904 সাল, আর ঘটনাটা ছিল কলকাতার। ললিতা এবং শেখরদের পাশাপাশি বাড়ি ছিল। ললিতার মা বাবা না থাকার কারণে সে তার মামা বাড়িতেই থাকতো, আর পাশাপাশি বাড়ি হওয়ার কারণে শেখরের বাড়িতে ললিতার অবাধ যাতায়াত ছিল। শেখরের মা ললিতাকে অনেক ভালোবাসতেন এবং ললিতাও শেখরের মাকে মা বলেই ডাকতো। তাদের দুই বাড়ির ছাদের মাঝখানে একটি ফাটল ছিল, আর তারা এই ছাদ দিয়ে বেশিরভাগ সময় যাতায়াত করত। আর এই ছাদেই ছিল শেখরের ঘর। ছোটবেলা থেকেই ললিতার শেখরদের বাড়িতে অবাধ যাতায়াত, আর সেই সুবাদেই দুজন দুজনের প্রতি অলিখিত এক অধিকারবোধ জন্ম নেয়। এরপর আমরা শেখরের স্মৃতিচারণায় দেখি যে ললিতা একদিন সেজে গুজে থিয়েটারে যাবে। সে শেখরের ঘরের আলমারি থেকে টাকা নিতে এসেছিল। সে শেখরকে বলে, আমি 10 টাকা নিচ্ছি। আসলে ললিতা শেখরের ট্যাঙ্ক থেকে যখন তখন টাকা নিত। শেখর কিছুই বলতো না। আসলে ওদের সম্পর্কটা এমনই ছিল। তো যাই হোক, শেখর যেহেতু তাকে কিছু বলেনি, তাই ললিতা বলছিল, কি হলো, কানে কথা যাচ্ছে না নাকি? শেখর তখন বলে, হ্যাঁ শুনেছি তো, নিয়ে নাও। ললিতা তখন তাকে আবারও বলে, কেন নিচ্ছি সেটা জিজ্ঞেস করবে না? শেখর বলে, আমি কি কখনো তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করি? এর উত্তরে ললিতা বলে,
তো আমি যদি এই 10 টাকা নিয়ে নষ্ট করে ফেলি তখন? শেখর বলে, বেশ তো, করো না, তোমাকে মানা কে করলো? তো তারপরও বারবার ললিতা শেখরকে প্রশ্ন করেই যাচ্ছিল, যেন শেখর বই পড়া রেখে তার দিকে একটু তাকিয়ে দেখে। তো শেখর তখন তার দিকে তাকায় এবং জিজ্ঞেস করে, কারা কারা যাচ্ছ? তো ললিতা তাকে জানায় যে সে, তার মামাতো বোন কালী এবং পাড়ার আরেকটি মেয়ে চারু এবং গিরিন যাবে। গিরিনের কথা শুনে শেখর বলে, এই গিরিনটাকে? ললিতা বলে, আমাদের প্রতিবেশীর আত্মীয়। গিরিনবাবু মুঙ্গেরে থাকেন, সে পড়াশোনা করতে কলকাতায় এসেছেন। তো ললিতার মুখে গিরিনের কথা শুনে শেখর একটু পজিটিভ হয়ে পড়ে এবং বলে, বাহ, গিরিনবাবুর ব্যাপারে সমস্ত কথা তো দেখছি তোমার একদম ঠোঁটস্থ। তো যাই হোক, এবার দৃশ্য আসে বর্তমানে। সেখানে তাকে একজন এসে বলে, আপনি কি কাজ করেন? শেখর জানায় যে সে একজন লয়ার। তো লোকটা যখন শেখরকে জিজ্ঞেস করেন, আপনি কি বিয়ে করেছেন, তখন আবারও শেখর তার অতীতের স্মৃতিতে চলে যায়। আর দেখা যায় শেখর এবং ললিতার মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। তারা যে একে অপরকে খুব ভালোবাসতো এতে কোনো সন্দেহ নেই। তবে এখনো তাদের বিয়ে হয়নি, শুধু তাদের প্রেমটাই আছে। তো এখানে ললিতা শেখরকে প্রশ্ন করে, তুমি এমন কেন করলে শেখরদা? আর এরপরে দৃশ্য চলে আসে বর্তমানে। আমরা দেখি শেখর কিছু খাওয়া দাওয়া করার জন্য স্টেশনের বাইরের দোকানে যায়। আর তখনই সেখানে ললিতা প্রবেশ করে। ললিতাকে দেখে স্টেশন মাস্টার বলে, ম্যাডাম, আসলে মহিলাদের ওয়েটিং রুমে একজন বাঙালি বাবু আছে, আপনি প্লিজ কমপ্লেন করবেন না, আমি ওনাকে বুঝিয়ে বলছি। ললিতা তখন বলে, না না, আমি কোনো অভিযোগ করব না, আপনি চিন্তা করবেন না, আপনি ওনাকে আমার সাথে কথা বলতে বলুন, আমি বলছি, কোনো সমস্যা হবে না। এরপর শেখর স্টেশনে ফিরলে স্টেশন মাস্টার তাকে তাড়াতাড়ি গিয়ে বলে, অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, একজন মহিলা চলে এসেছেন। এখন উনি যদি কমপ্লেন করেন যে আমি মহিলাদের ওয়েটিং রুমে একজন পুরুষকে বসিয়েছি, তাহলে তো আমার চাকরি শেষ। তবে মহিলাটিকে দেখে ভালোই মনে হচ্ছে, আপনি ওনার সাথে কথা বলে দেখতে পারেন, যদি বসার অনুমতি দেয়। তারপর শেখর আসে কথা বলতে, কিন্তু সেখানে ললিতা ছিল না। তাই সে তার ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ ললিতা আর শেখরের 4 বছর পর আবারও দেখা হয়। এত বছর পর দেখা হওয়াতে তারা দুজন দুজনের দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। তারা বিশ্বাসই করতে পারছিল না যে তাদের আবার দেখা হয়েছে। তাদের দুইজনেরই মনে পড়ে যায় অতীতের দৃশ্য এবং আমরা দেখি 4 বছর আগে কোনো এক শিবরাত্রির রাতে তারা মালা বদল করে বিয়ে করেছিল। তো যাই হোক, একটু পরেই সেখানে স্টেশন মাস্টার আসে আর তারা দুজন দুই পথে চলে যায়। ললিতা তখন তার ওয়েটিং রুমে এসে একটা বড় নিঃশ্বাস নেয়। তখনই সেখানে ললিতা টেবিলের উপর একটি খবরের কাগজ দেখতে পায় এবং সেখানে আমরা দেখতে পাই ক্ষুদিরাম বসুর ফাঁসির সংবাদ লেখা হয়েছে। এরপর আমরা দেখি ললিতা সদস্যের গান আর মিছিল শুনতে যেতে চাচ্ছিল। তখন শেখর বলে, কোথায় যাচ্ছ? ললিতা বলে, ও মা, শুনছো না, স্বদেশের মিছিল এসেছে, আমাকে তো যেতেই হবে। এটা শুনে শেখর বলে, হ্যাঁ, এদের আর কি কাজ, সারাদিন শুধু শুধু মিটিং আর মিছিল, অহেতুক সময় নষ্ট, খুবই বিরক্তিকর। এটা শুনে ললিতা বলে, শেখর দা, এদেরকে নিয়ে এরকম কিচ্ছু বলবে না বলে দিলাম, কারণ এরা দেশের জন্য লড়ছে। আর শোনো, আমাকে 1 টাকা দাও তো। তারপর শেখর তাকে আর কিছু না বলে তাকে 1 টাকা দেয়। তো ললিতা টাকা নিয়ে সেখান থেকে চলে যায়, তবে যাওয়ার আগে বলে, দেখো, একদিন আমি তোমার এই বিদেশি কাপড় পুড়িয়েই ছাড়বো। তো শেখর ললিতার এই কথায় হাসতে থাকে। এখানে আমরা শেখরের দাদা অবিনাশ আর তার স্ত্রীকেও দেখতে পাই। তারাও ললিতাকে অনেক ভালোবাসতো। তো তাদের এত ভালো সম্পর্ক কেন এত খারাপ হয়ে গেল, আর এসব ভাঙনের সূত্রপাতই বা কোথায়, সেটাই আমরা এখন জানতে পারবো। ললিতার মামা গুরুচরণ নিতান্তই একজন মধ্যবিত্ত মানুষ। তার 60 টাকার চাকরিতে তার 5 কন্যা এবং ললিতার দায়ভার সামলানো মোটেই সম্ভব হচ্ছিল না। একদিন এক বিপদে পড়ে গুরুচরণ শেখরের বাবা নবীন রায়ের কাছে যায় টাকা ধার চাইতে। গুরুচরণের এক মেয়ে বিয়ের পিঁড়িতে বসার পর পাত্রপক্ষরা 7,000 টাকা পণ চায়, আর এই পণ দিতে না পারলে তার মেয়ে লগ্নভ্রষ্টা হবে। তাই কোনো উপায় না পেয়ে সে টাকা ধার চাইতে এসেছে। তো রয়মশাই বলে যে সে টাকাটা দিবে, তবে কিছু কাগজপত্র করতে হবে। তো এরপর আমরা দেখি একটা খালি কাগজে গুরুচরণ সাইন করে সেখান থেকে টাকা নিয়ে চলে যায়। এরপর শেখরের ভাই অবিনাশ বলে, বাবা, এসব করার কি খুব দরকার ছিল? রয়মশাই বলে, অবশ্যই দরকার ছিল অবিনাশ, গুরুচরণ যে কোনো কালেই টাকাটা পরিশোধ করতে পারবে না সেটা আমি ভালো করেই জানি। তাকে 7,000 টাকা ধার দেওয়াটা মূর্খতা।
তবে এই 7,000 টাকার বিনিময়ে যদি তাদের ভিটে মাটিটা আমার হাতে চলে আসে তাহলে আর এটা মূর্খতা হবে না। এই বাড়িটা আমি তোমাকে দিয়ে যাব আর ওখানে শেখরের জন্য একটা নতুন বাড়ি তৈরি করব। কিন্তু ঘটনাটা নবীন রায়ের মন মতো হয় না। নবীন রায় জানতো যে গুরুচরণ গরিব, সে শোধ দিতে পারবে না, কিন্তু তারপরেও সে বারবার টাকাটা পরিশোধ করার জন্য গুরুচরণকে নানাভাবে অপদস্থ করতে থাকে। আর এই সময় তাদের রক্ষাকর্তা হয়ে উপস্থিত হয় গিরিন। গিরিন গুরুচরণকে এই টাকাটা পরিশোধ করার জন্য সাহায্য করে। এই গিরিন ছিল ব্রাহ্ম সম্প্রদায়ের লোক, আর এই ব্রাহ্ম ধর্মের লোকেরা একেশ্বরবাদীতে বিশ্বাসী ছিল। তারা মূর্তি পূজা কিংবা কোনো ধর্মীয় গোঁড়ামি আচার আচরণ এসব বিশ্বাস করতো না, আর হিন্দুরা তাই এদেরকে ভালো চোখে দেখতো না। তো গিরিন গুরুচরণের এত বড় উপকার করার কারণে গুরুচরণ ব্রাহ্ম ধর্মের প্রতি প্রভাবিত হয়ে ব্রাহ্ম ধর্ম গ্রহণ করে। একে তো নবীন রায়ের মুখের উপর সে টাকাটা শোধ করে দিয়েছে, তার উপর গুরুচরণ আবার ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেছে। এসব বিষয়গুলো নবীন রায় সহ্য করতে পারে না। সে গুরুচরণকে অপদস্থ করতে শুরু করে এবং বলে যে সে যদি তাড়াতাড়ি তার মেয়েদেরকে বিয়ে না দিয়ে দেয় তাহলে তাকে সমাজচ্যুত করা হবে। তো এইসব চলাকালীন সময়ে শেখর এবং তার মা কলকাতায় ছিল না, তাই তারা এইসব বিষয়ে কিছুই জানতো না। এরপর আমরা শেখরের মাকে দেখি। শেখরের মাকে শেখরের বৌদি চিঠি পাঠিয়েছে। শেখরের বৌদি লিখেছে যে হঠাৎ করেই শেখরের বাবা গুরুচরণের প্রতি অনেক রেগে গিয়েছে, আর এখন গুরুচরণ ব্রাহ্মণ হয়ে গিয়েছে। তবে সে শুনেছে ললিতার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে গিরিনের সাথে, তাই যত তাড়াতাড়ি সম্ভব সে যেন শেখরকে নিয়ে কলকাতায় চলে আসে। শেখর কলকাতায় ফিরে আসে, কিন্তু তার আর ললিতার মধ্যে যে ফাটল সেটা আর ঠিক হয় না। ললিতা শেখরের সাথে কথা বলতে আসে, কারণ শিবরাত্রির পর থেকে ললিতা শেখরকেই তার স্বামী হিসেবে মানে। ললিতা শেখরকে বলে, আমি তোমাকে এতগুলো চিঠি দিলাম, তুমি উত্তর দিলে না কেন? শেখর বলে, কিসের চিঠি? আমি তো কোনো চিঠি পাইনি, কি লিখেছিলে তাতে? ললিতা বলে, সে অনেক কথা, তুমি কি মামার সাথে কথা বলেছিলে? শেখর বলে, হ্যাঁ বলেছি। ললিতা বলে, তাহলে তো তুমি সবই জেনেছ, এবার আমি কি করব? শেখর বলে, আমি তোমাকে কি বলবো? আমি কিছু বলার কে? তখন ললিতা বলে, তুমি ছাড়া আমাকে আর কে বলবে বলো? তখন শেখর বলে, আমি তোমাকে কিছু বললে সেটা তুমি শুনবে কেন? কে আমি? তখন ললিতা বলে, তুমি এসব কি বলছো? তুমি বললে আমি শুনবো না? প্লিজ তুমি আমাকে নিয়ে এইসব কথা বলো না, আমার এমনিতেই খুব ভয় করছে। শেখর বলে, তোমার আবার কিসের ভয়? ললিতা বলে, কেন ভয় হবে না? মা কাছে নেই, তার উপর মামা ব্রাহ্ম হয়েছে, এসব শুনে কি মা আমাকে ঘরে তুলবে? শেখর বলে, এটাই কি স্বাভাবিক না? তোমার মামা আমার বাবার টাকা শোধ করেছে গিরিনের কাছ থেকে টাকা নিয়ে, তারপর তার টাকা শোধ করতে না পেরে তার কথা শুনে ধর্মত্যাগ করে ব্রাহ্ম হয়েছে, তাহলে তোমাকে যে ঘরে তুলবেন না এটাই তো স্বাভাবিক হওয়ার কথা, তাই না? এই কথাতে ললিতা বলে, মামা যাই করুক না কেন, তুমি আর আমি তো একই, মা তোমাকে না ফেলতে পারলে আমাকেও ফেলতে পারবেন না। আর ধারের টাকার কথা এত ভাবার কি আছে, সেটা তো শোধ করে দেওয়া যাবে। শেখর জিজ্ঞেস করে, কি করে শোধ করবে? টাকা কোথায় পাবে তুমি? এটা শুনে ললিতা একটু থেমে বলে, কেন, সব মেয়েরা যেখানে পায় স্বামীর কাছে, তুমি আমাকে টাকা দেবে? এটা শুনে শেখর খুব কঠিন গলায় বলে, গিরিনের ঋণ তো টাকা দিয়ে শোধ হবে না, কারণ তোমার মামা তোমাকে তার কাছে বিক্রি করে দিয়েছেন। এই কথা শুনে ললিতা অনেক কষ্ট পায় এবং বলে যে জগতে আমাকে বিক্রি করার অধিকার একমাত্র তোমারই আছে। তো ললিতার এইসব স্মৃতিচারণের মধ্যে আমাদেরকে আবার বর্তমানে নিয়ে আসা হয়। জেনারেল ওয়েটিং রুমের ভাঙাচোরা অবস্থা দেখে ললিতা শেখরকে বলে লেডিস ওয়েটিং রুমে এসে বসতে, কিন্তু শেখর তাতে রাজি হয় না। তারা স্টেশনের বেঞ্চে বসে কথোপকথন শুরু করে। তারা একে অপরের পরিবারের কথা জিজ্ঞেস করে। তারপর সেখানে শেখর জিজ্ঞেস করে, গিরিন কেমন আছে? এরপরেই আমাদেরকে আবারও একটা অতীতের ঘটনা দেখানো হয়, যেখানে ললিতার মামাকে চাপ দিচ্ছিল শেখরের বাবা, আর এই সবকিছু গিরিন দূর থেকে দেখছিল। তাই রাতেই গিরিন গুরুচরণকে টাকা দিয়ে সাহায্য করেছিল, আর বলে, মানুষই তো মানুষের বিপদ আপদে এগিয়ে আসবে, তাই না? আমাকেও না হয় সেরকমই একজন ভেবে নেবেন। তখন গুরুচরণ বলে, তুমি পুরো টাকাটাই দেবে? তখন গিরিন বলে, হ্যাঁ নিশ্চয়ই। তখন গুরুচরণ বলে, তোমাকে সুদ কত দিতে হবে? তখন গিরিন বলে, সে না হয় পরে দেখা যাবে, সামান্য কিছু টাকার জন্য আপনার মাথা নিচু হবে, এটা আমার সহ্য হবে না। এরপর কিছুক্ষণ কথোপকথনের পর গিরিন ললিতাকে বলে, ললিতা তুমিও চায়ের কাপ নিয়ে বসো তো।
একসাথে গল্প করতে করতে চা খাওয়া যাবে। তখন গুরুচরণ বলে, ললিতা তো চা খায় না, কারণ শেখর পছন্দ করে না। এটা শুনে গিরিন বলে, এই শেখরটাকে। দৃশ্য আবারও বর্তমানে আসে। শেখর ললিতাকে জিজ্ঞেস করে, তোমরা কি এখন এখানেই থাকো? ললিতা বলে, হ্যাঁ, এখানেই থাকি, সবাই এখানেই থাকি, কারণ কালীর শ্বশুরবাড়ি তো এখানেই। শেখর বলে, ও আচ্ছা, তাস খেলা কি এখনো চলে? ললিতা জানায়, হ্যাঁ চলে, খুব ভালোই চলে। এরপর দৃশ্য আবারও অতীতে যায়, যেখানে গিরিন ললিতাকে বলছিল, আপনিও আসুন না, আমরা একসাথে তাস খেলি, খুব মজা হবে। কিন্তু ললিতা তো আসতেই পারছিল না। তখন গিরিন চারুকে ডেকে বলে, কি রে, তোর ভাইকে কি রাক্ষস লাগছে নাকি? একজন দেখ কিভাবে ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে আছে। তো এটা শুনে ললিতা হেসে ফেলে। তখন গিরিন বলে, খেলতে বসুন, তখনই বুঝবেন আমি মানুষটা নিতান্তই নিরীহ, যে বারবার হেরে যায়। তারপর দেখা যায় শেখর ললিতার সাথে বেশ চেঁচামেচি করে যে সে কেন একজন পুরুষ মানুষের সাথে তাস খেলে। এইসব তার একদমই পছন্দ হয় না। ললিতা বলে, আমি খেলি না তো, আমরা সবাই খেলি, আমি একা তো খেলি না। এসব শুনে শেখর বলে, বাহ, খুব ভালো, তা থিয়েটারেও বুঝি তার কথা শুনেই যাওয়া হচ্ছে? তা কি দেখবে শুনি? ললিতা বলে, চোখের বালি। এটা শুনে শেখর বলে, এইসব কেন দেখতে যাবে? তোমার তো এই বয়সে এইসব গল্প দেখার কথা না, উচিত না। নাকি ওই লোকটা এটাই বলেছে? ললিতা বলে, না তো, আমি তো এর আগে বই পড়েছি, তাই এখন দেখতে যাচ্ছি। এইসব শুনে শেখর বলে, চুপ করো ললিতা, আমার তর্ক বিতর্ক একদমই ভালো লাগে না। আর তুমি তো ঠিকই আছো, বড় হয়েছো, নিজের ভালো মন্দ নিজেই বুঝতে পারবে। তখন ললিতা বলে, আচ্ছা তুমি আসলে কি চাও বলো তো? আমাকে একেবারে মেরে ফেললেই তো পারো, একবারও কি তুমি আমার সাথে ভালোভাবে কথা বলতে পারো না? সব সময় কিছু না কিছু নিয়ে তুমি বকাবকি করতেই থাকো। সিন শিফট হয়ে বর্তমানে আসে। বৃষ্টি বেড়ে যাওয়ার কারণে শেখর লেডিস ওয়েটিং রুমে এসেই বসে, কারণ ললিতা তাকে অনেকবার রিকোয়েস্ট করেছে। যদিও সে আসতে চাচ্ছিল না তার ইগোর কারণে, কিন্তু ললিতা জানে যে শেখরের ঠান্ডার ধাঁচ আছে, তাই সে অনেক রিকোয়েস্ট করে শেখরকে গার্লস ওয়েটিং রুমে নিয়ে আসে। শেখর ললিতাকে জিজ্ঞেস করে, একা কেন? গিরিনবাবু তোমাকে এই দুর্যোগের মধ্যে একা ছেড়ে দিলেন? ললিতা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে শেখরকে জিজ্ঞেস করে, তোমার বউ কোথায়? কলকাতায়? তখন শেখর জানায় যে সে এখনো বিয়ে করেনি, তবে তার বিয়ে ঠিক হয়ে রয়েছে। তার বাবা মারা গেছেন 1 বছর হলো। ললিতার মামা মারা যাওয়ার কিছু মাসের মধ্যেই শেখরের বাবা মারা যায়। আর বাবার মৃত্যুর পর 1 বছরের মধ্যে বিয়ে করা যাবে না বলে তার বিয়েটা পিছিয়ে গেছে। সামনের অগ্রহায়ণ মাসেই তাদের বিয়ে। তো কথায় কথায় শেখর ললিতাকে জিজ্ঞেস করে, স্বদেশী করার ভূত কি এখনো মাথায় আছে? ললিতা তখন কিছু না বলে চুপ করে থাকে, এবং শেখর বুঝতে পারে যে চুপ করে থাকার মানেটা হলো না। তাই শেখর তখন বলে, কেন, গিরিনবাবু বুঝি তাতে সায় দেন না? ললিতা তখন বলে, গিরিনবাবু যদি পারতেন নিজেই ঝাঁপিয়ে পড়তেন। আলিপুর বোমা মামলায় যখন তহবিল উঠছিল তখন তো তিনি 500 টাকা দিলেন। তো গিরিনের প্রশংসা শুনে শেখর আবার পজিটিভ হয়ে পড়ে এবং অনেক হিংসুকে হয়ে পড়ে। তাই সে লেডিস ওয়েটিং রুম থেকে চলে যাওয়ার জন্য উঠে পড়ে দাঁড়ায়। ললিতা তখন বলে, এরকম দুর্যোগের রাতে সেখানে গিয়ে না বসলেই নয়, এখানেই বসে থাকো। শেখর তখন বলে, পরস্ত্রীর সাথে থাকতে আমার রুচিতে বাধে। তখনই স্টেশন মাস্টার সেখানে আসে আর বলে যে আজ রাতে আর কোনো ট্রেন আসবে না। কানাই দত্তের ফাঁসির প্রতিবাদে সংগ্রামীরা রেল লাইন উড়িয়ে দিয়েছে, সুতরাং আজ রাতে আর কোনো ট্রেন আসার সম্ভাবনাই নেই। কিন্তু ততক্ষণে অনেক রাত হয়ে গেছিল, তাই ললিতার পক্ষেও আর বাড়ি ফিরে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই তারা স্টেশনে থাকবে বলেই ঠিক করে। ললিতা শেখরকে বলে, তুমি চাইলে স্টেশন মাস্টারের বাড়িতে গিয়ে থাকতে পারো, আমার একা থাকতে কোনো সমস্যা হবে না, ভেতর থেকে দরজা বন্ধ করে দেব। কিন্তু শেখর বলে যে সে ললিতাকে একা ফেলে কোথাও যাবে না। সে বলে যে তোমার কি মনে হয় যে আমি তোমাকে এখানে একা ফেলে চলে যাব? ললিতা বলে যে এই অভিজ্ঞতা তো আমার প্রথম নয়। তখন শেখর বলে যে সেদিন আমি যা করেছিলাম একদম ঠিকই করেছিলাম। তখন শেখরের মনে পড়ে যে শেখর পশ্চিম থেকে ফেরার পর তার বৌদি তাকে অনেক বোঝাচ্ছিল যে যা হচ্ছে ঠিক হচ্ছে না, ললিতা তোমাকে ভালোবাসে, আর তুমিও তো তাকে ছাড়া থাকতে পারো না, আর সেজন্যই তো তোমাকে এখানে ডেকে আনলাম। কিন্তু তুমি তো এখানে এসে কিছুই করছো না। তুমি যদি বলতে না পারো তাহলে বলো, আমি মাকে বলছি তোমাদের বিয়ের কথা। কিন্তু শেখর তাকে বারণ করে। শেখর বলে যে এখন তার ধর্ম আলাদা, আবার শুনছি গিরিনবাবুর সাথে তার বিয়ে ঠিক হয়েছে, সামনের অগ্রহায়ণে নাকি তাদের বিয়ে। বৌদি বলে তুমি চাইলেই সেই বিয়ে আটকানো যাবে, আর ললিতা তো চায় না এই বিয়ে করতে। কিন্তু শেখর কোনো কথায় কান দেয় না।
তার বাবা আর সমাজের ভয়ে সে সেদিন পিছিয়ে এসেছিল। এ সময় শেখর ললিতাকে বলে যে তোমার স্বামীকে কিন্তু বলো না যে আজকে আমি এখানে ছিলাম, এটা জানলে ওনার খারাপ লাগবে। আর এরপরে আমরা দেখতে পাই ললিতার মামার শরীর খুবই ভেঙে পড়েছিল এবং ডাক্তার বলেছিল যে ওনার হাওয়া বদল করা দরকার, তাই ওনাকে বাইরে কোথাও নিয়ে গেলে ভালো হবে। গিরিন ততদিনে তাদের অভিভাবকের মতোই সকল দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, তাই সে সিদ্ধান্ত নেয় যে হাওয়া বদলের জন্য মুঙ্গেরেই যাওয়া হবে। যেহেতু গিরিনের বাড়ি সেখানে, তাই সেখানেই যাওয়াটা ঠিক হবে বলে মনে করা হয়। আর মামার সাথে তার সমস্ত পরিবার এবং ললিতাও মুঙ্গেরে চলে যাবে। তো বঙ্গভঙ্গের পরের দিনই ললিতারা কলকাতা ছেড়ে চলে যায়। তবে যাওয়ার আগের দিন ললিতা শেষবারের মতো শেখরের সাথে দেখা করতে এসেছিল। শেখরের মা তাকে কিছু শাড়ি আর গয়না দিয়েছিল, সেগুলোই সে ফেরত দিতে এসেছিল। আর সেই সাথে শেখরের আলমারির চাবিটাও দিয়ে যায়। সে বলে যে আলমারিতে আর কিন্তু কোনো টাকা নেই, তুমি হিসেব চাইলে কিন্তু আমি হিসেব দিতে পারবো না। শেখর তখন তার সাথে একা কথা বলতে চায়, কিন্তু ললিতা সেই সুযোগ শেখরকে দেয় না। সে শেখরকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। শেখর তখন শুধু একটা কথাই বলে, এই ভাগাভাগি আর আটকাতে পারলাম না। কথাটা আইরনিক্যালি বলা হয়েছিল, কারণ ভাগাভাগিটা তাদের সম্পর্কের মধ্যেও হচ্ছিল এবং দেশ ভাগাভাগিও হচ্ছিল। তার পরের দিনই ছিল 1905 সালের 16 অক্টোবর, অর্থাৎ বঙ্গভঙ্গের দিন। এই দিনই রাখি বন্ধন উৎসবের মিছিলে তাদের শেষবারের মতো দেখা হয়। আর এরপর ললিতা মুঙ্গেরে চলে আসে। সিন কাট হয়ে আবারও আমাদেরকে বর্তমানে নিয়ে আসে। শেখর বলে, সব দোষ কি আমারই ছিল? তুমি কি কিছুই করনি? ললিতা তখন বলে, বড় ইচ্ছে করছে তোমাকে সবকিছু খুলে বলি যা তুমি জানো না। আর ঠিক তখনই সেখানে গিরিন চলে আসে। শেখর যেহেতু পিছন ফিরেছিল, তাই গিরিন তার মুখ দেখতে পারে না। গিরিন তাড়াতাড়ি করে ললিতার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল আর বলে, আমি এক্ষুনি খবর পেলাম যে আজ রাতে আর কোনো ট্রেন আসবে না, তাই তোমাকে নিয়ে যেতে আসলাম। গিরিন দেখে যে সেখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তবে সে যে শেখর এটা সে চিনতে পারছিল না। গিরিন শেখরকে বলে, আপনি চাইলে আজ রাতটা আমাদের বাড়িতে কাটাতে পারেন। কিন্তু শেখর তখন বলে যে না, তার কোনো দরকার নেই। এরপর তারা সেখান থেকে চলে যায়। তো ঘোড়ার গাড়ির সামনে গিয়ে হঠাৎ করে গিরিন বলে ওঠে, লোকটা খুব অদ্ভুত না, কেমন করে কথা বললো? ললিতা তখন অবাক হয়ে বলে, সে কি, তুমি তাকে চিনতে পারোনি? কলকাতায় আমাদের পাশের বাড়ির শেখর দা তো উনি। গিরিন তখন বলে, সে কি, উনি তো আমার দিকে তাকালেনও না, ভালো করে কথাও বললেন না, যাই ওনার সাথে কথা বলে আসি। কিন্তু ললিতা তাকে বারণ করে, বলে একদমই না। গিরিন তাকে বলে যে তুমি যেটা করলে সেটা কি ঠিক করলে? এরপর সিন আবার পাস্টে চলে আসে আর আমরা দেখতে পাই যে ললিতার মামা মৃত্যুশয্যায় ললিতার দায়িত্ব গিরিনের কাছে দিয়ে গেছে। তিনি বলেছিলেন যে মরার আগে আমার একটা ইচ্ছা, যেন ললিতা আর গিরিনের দুই হাত এক হয়। যাই হোক, ললিতা এবং গিরিন দুজনেই সেখান থেকে চলে যায় আর শেখর একা সেখানে ওয়েট করতে থাকে। তার মনে পড়ে যায় সেই শিবরাত্রির ঘটনা, যেদিন তারা একে অপরকে গ্রহণ করেছিল। সেদিন ললিতার বোনেরা পুতুলের বিয়ের আয়োজন করেছিল আর সেই বিয়ে উপলক্ষে তারা শেখরকে আমন্ত্রণ করে। কিন্তু শেখর তাদের কাছে একটি শর্ত রাখে। সে বলে যে আমি বরকর্তা হব, কিন্তু তার জন্য আমাকে একটা মালা পাঠাতে হবে। তো ললিতা সেই মালা দিতে গেলে শেখর ললিতার হাত দিয়ে সেই মালা গ্রহণ করে। ললিতা তখন বলে, এটা তুমি কি করলে আজকে? আমার আর তোমার সামাজিক স্ট্যাটাস মিলে না, আমরা গরিব, আমাদের তো কখনো কেউ মেনে নিবে না, তুমি আমাকে অপমান করার জন্য এটা করলে? কিন্তু শেখর তাকে বলে যে তা নয়, আমরা সবসময় একে অপরকে ভালোবেসে এসেছি, কিন্তু শুভ কাজ আমি আর অসম্পূর্ণ রাখতে চাই না। এটা বলেই সে তার গলার মালাটি খুলে আবার ললিতার গলায় পরিয়ে দেয়। শেখর বলে, এত ভয় কিসের ললিতা, আমি ভালোবাসি তোমায় আর তুমিও আমাকে ভালোবাসো। ওই গিরিনকে তোমাকে বিয়ে দেওয়ার, ওকে দেখলে ইচ্ছে করে মেরে ফেলি। বিয়ের জন্য তো তুমি ছটফট করছিলে, তো দিলাম তোমার ছটফটানি বন্ধ করে। কালকে পশ্চিমে যাচ্ছি, সেখান থেকে ফিরে এসে আমি সবাইকে সবটা জানিয়ে দিব। কিন্তু ফিরে আসার পর তো ঘটনা পুরোটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। স্টেশনে বসে বসে শেখর এইসব কথাই ভাবছিল। এই সময় হঠাৎ করে সেখানে স্টেশন মাস্টার চলে আসে এবং বলে যে ওই যে লোকটি এসেছিল সে কি ওই মহিলার ভাই নাকি? তখন শেখর বলে যে না, তার স্বামী। তখন স্টেশন মাস্টার বলে, বাবা কি দিনকাল পড়লো, ওনাকে নাম ধরে ডাকছে। আজকালকার মেয়েরা কি স্বামীকে নাম ধরেও ডাকে নাকি? তো সেদিনের ঘটনা ওখানেই শেষ হয়। এরপর আমরা 1 মাস পরের দৃশ্য দেখি। শেখর কলকাতায় ফিরে এসেছে এবং তার বিয়েও ঠিক হয়ে গেছে। তাই তার মা বলেছে যে নতুন বউয়ের সাথে আর ছাদের ঘরে নয়, নিজের ঘরে থাকতে হবে। এবং এই সময় শেখরের বৌদি এসে তাকে জানায় যে ললিতারাও পাশের বাড়িতে এসেছে। তার বৌদি তাকে বলে,
এই ঘরে তো পুরো আরেকজনের স্মৃতি জড়িয়ে আছে, কি করে থাকবে নতুন অন্যজনের সাথে? শেখর তখন তার বৌদিকে বলে, মুঙ্গেরে ললিতার সাথে দেখা হয়েছিল, গিরিনবাবুর সাথে সে বেশ রয়েছে, আর তাছাড়া পরস্ত্রী সম্পর্কে এইসব আলোচনা আমাকে মানায় না। তখন তার বৌদি বলে যে সত্যির কখনো কোনো শোভন অশোভন হয় না, যেটা সত্যি সেটা সবসময় সত্যিই হয়, তুমি নিজে আর নিজের কাছে পর হয়ে যেও না। তো শেখর তার বৌদির এইসব কথা বুঝতে পারে না। তখন তার বৌদি বলে বুঝবে, সবই বুঝবে। আর ঠাকুরপো, ললিতা কিন্তু মুঙ্গেরে হোস্টেলে থাকে, সে নাকি সেখানে মেয়েদের স্কুলে পড়ায়। এটা শুনে তো শেখর উদ্বিগ্ন হয়ে পড়ে যে সে হোস্টেলে কেন থাকে, এবং এ ব্যাপারে সে বিস্তারিতভাবে জানতে চায়। কিন্তু তার বৌদি বলে যে পরস্ত্রীর ব্যাপারে এত জানার কি আছে। এরপর শেখর সেদিন রাতে তাদের ছাদ থেকে দেখে গিরিনবাবু এবং ললিতার বোন কালীকে। গিরিনবাবু কালীকে একটি ফুল দেয় এবং তারা খুবই ঘনিষ্ঠ অবস্থায় ছিল। তো এটা দেখে শেখর ভাবে যে গিরিনবাবু হয়তো ললিতাকে ঠকাচ্ছে, তাই হয়তো ললিতা মেয়েদের হোস্টেলে থাকে। অন্যদিকে ললিতার মামি ঠিক করে যে তাদের এই কলকাতার বাড়িটা তারা বিক্রি করে দিবে, আর বেচবে যখন তখন শেখর রায় যদি ন্যায্য মূল্যে কিনে নেয় তাহলে তাদেরই ভালো হবে। তো পরের দিন গিরিন এই প্রস্তাব নিয়ে শেখরের সাথে দেখা করতে আসে। শেখর বলে যে তার শাশুড়ি মা খুবই ব্যস্ত হয়ে উঠেছে বাড়ি বিক্রি করার জন্য, কিন্তু শেখর সেসব কথায় খুব একটা ইন্টারেস্ট দেখায় না। সে বলে যে তার ব্যবসার ব্যাপার স্যাপার সবকিছু তার দাদাই দেখে, তার সাথে কথা বলতে। কিন্তু গিরিন বলে যে না, শাশুড়ি মা আসলে ব্যস্ত হয়ে উঠেছেন তো, আর তাছাড়া শেষ দিয়েও বলছিল যে এইসব কাজ তাড়াতাড়ি সেরে আপনার বিয়ের আগে আমরা এখান থেকে চলে যাব। তো শেষদি কথাটা শুনে শেখর অবাক হয়ে যায়। সে বলে শেষদি? শেষদি মানে? তখন গিরিন বলে শেষদি মানে ললিতা, আগে ললিতা বলেই ডাকতাম, তবে সম্পর্কের খাতিরে এখন তাকে শেষদি বলে ডাকতে হয়। আর গিরিনের এ কথা শুনে শেখর তখন হা হয়ে যায়, আর তখনই তার ভুল ভেঙে যায়। সে বলে তাহলে আপনার কার সাথে বিয়ে হয়েছে? তখন গিরিন বলে যে তার বউ হচ্ছে ললিতার বোন কালী। সে বলে যে বিয়ে ঠিক হয়েছিল ললিতার সাথে, কিন্তু ললিতা তখন গিরিনকে বলে যে সে বিবাহিতা, সে স্বেচ্ছায় একজনকে গ্রহণ করেছে, সে স্বয়ংবরা হয়েছে, তাই সে আর কাউকে বিয়ে করতে পারবে না। গিরিন তখন তার কথা শুনে তার মতে সম্মান জানায় এবং তাকে বিয়ে করে না। সে তারপর কালীকে বিয়ে করে। ললিতা গিরিনকে দিয়ে প্রতিজ্ঞা করেছিল যাতে সে এই কথা আর কাউকে না বলে, এবং গিরিন তখন বলে যে আজ আমি স্বেচ্ছায় সেই প্রতিজ্ঞা ভাঙলাম, আর আশা করি সঠিক মানুষটির কাছেই ভেঙেছি। এইসব কথা শুনে সে তার ভুল বুঝতে পারে। সে তাড়াতাড়ি গিয়ে তার বৌদির কাছে গিয়ে বলে তুমি আমাকে আগে কেন বলনি? শেখরের বৌদি তখন বলে যে আমিও কিছুদিন আগে জানতে পেরেছি। শেখর তখন বলে তুমি আমাকে কেন বলনি? শেখরের বৌদি বলে নতুন করে আর কি বলবো, তুমি জানতে না যে তুমি বিয়ে করেছো? তুমি জানতে না যে তোমরা মানব মাদ্দল করেছো? তুমি কি জানতে না যে ললিতা তোমাকে ছাড়া আর অন্য কাউকে গ্রহণ করবে না? তোমার এই শাস্তি প্রাপ্য ছিল। এরপর আমরা দেখি যে শেখরের বৌদি ললিতাকে আগে থেকেই তার ঘরে ডেকেছিল। সে বলে যে যাও, তার সাথে তুমি গিয়ে বোঝাপড়া করে নাও। শেখর নিজের ঘরে যায় এবং গিয়ে দেখে যে সেখানে ললিতা দাঁড়িয়ে আছে। এখানেই তাদের মান অভিমানের পর্ব শুরু হয়। ললিতা তখন শেখরকে বলে 2 দিন পর তো তোমার বিয়ে, আমাকে আর এই অসম্মানের ভাগিদার করো না। শেখর তখন বলে আমার মতিভ্রম হয়েছিল, আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একজন বউ আছে, আমি বিবাহিত, আমার ভুল আমি স্বীকার করছি, কিন্তু তুমি আমাকে কেন বলনি? ললিতা তখন বলে যে আমি তো সবার আগে তোমাকেই বলেছিলাম, কিন্তু তুমিই বলেছিলে যে আমাকে বিক্রি করে দেওয়া হয়েছে, তুমি তো জানতে যে আমার মামা ওরকম মানুষ না। শেখর তখন নিজেকে ভীতু আর কাপুরুষ বলে এবং বলে যে আমার বাবার বিরুদ্ধে আমি কিভাবে যাব সেইটাই আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দাও, তোমার বিশ্বাসের মান আমি রাখতে পারিনি, তোমাকে আমি বারবার ছোট করেছি। এই সময় ললিতা বলে একদম আমার কাছে আসবে না, আমি তো পরস্ত্রী হয়েই থাকবো। শেখর তখন বলে ঠিক আছে, তাহলে আমি অন্য বউ আনবো, সেই আমার ঘরের সবকিছু গুছিয়ে রাখবে, তার আঁচলে আমার আলমারির চাবি রাখবে, অঙ্ক করার সময় তাকেই আমি বকা দিব। এর উত্তরে ললিতা বলে সে তুমি করতেই পারো, কিন্তু বিলেতি পোশাক পরলে যে তোমাকে বিচ্ছিরি দেখায় সেটা সে কখনোই বলবে না, বৃষ্টিতে ভিজলে যে তোমার সর্দি হয় সেটাও সে কখনো বলবে না। এসব বলতে বলতে দুজনে ইমোশনাল হয়ে যায় আর দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর তখন তার বৌদি তাদের দরজার বাইরে থেকে দাঁড়িয়ে বলে কি ব্যাপার ঠাকুরপো, পরস্ত্রী নিয়ে আর কতক্ষণ ভেতরে থাকবে?
তাড়াতাড়ি নিচে এসো, মা তোমাদের জন্য লাঠি নিয়ে অপেক্ষা করছে। আর এখানেই তাদের মিলের মধ্য দিয়েই এই সিরিজ এবং এই গল্প পরিণীতা শেষ হয়। গল্পটি তোমাদের কেমন লাগলো জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গল্প কথনের পাশেই থেকো। ধন্যবাদ।